বঙ্গে আবারও অমিত শাহ আসছেন এবং এবার বঙ্গে আসার কারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সীমান্ত সুরক্ষা। বঙ্গে অমিত শাহ আসছেন, অর্থাৎ 15ই জুন রাজ্যের সীমান্ত এলাকা পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অবশ্যই সীমান্ত সুরক্ষায় প্রথম থেকেই কথা বলা হয়েছিল। আপনাদের মনে থাকবে ভোটের ঠিক আগে যখন বিজেপির ইশতেহার প্রকাশ করা হয়েছিল, প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু সীমান্তে নজরদারি। অর্থাৎ যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সেই সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়া থেকে শুরু করে নজরদারি বাড়ানো, এমন বিষয়গুলোকে বারবার বলা হয়েছিল যে সবার আগে কিন্তু তারা নজর দেবেন। এবার সেই বিষয় নিয়েই কি তাহলে আলোচনা এবং সবকিছু ফাইনাল হবে? কারণ 15ই জুন রাজ্যের সীমান্ত এলাকা পরিদর্শন করবেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট এডিটর। তন্ময়, একটু আগে যে বিষয়টা নিয়ে বলছিলাম, ভোটের আগে কথা দেওয়া হয়েছিল যে সবার আগে নজর দেওয়া হবে সীমান্ত সুরক্ষা, সেই মতোই কাজ। সীমান্ত সুরক্ষা এই মুহূর্তে দেশের কেন্দ্রীয় সরকারের কাছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কথা ভোটের আগে প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন, বারে বারে বলেছিলেন যে বর্ডার সীমান্ত অঞ্চলগুলোতে নিরাপত্তা বজায় রাখাটাই সবচেয়ে জরুরি কাজ। কারণ সেখান দিয়ে অনুপ্রবেশ এবং দেশের নাশকতামূলক কাজকর্ম ঘটছে, সেই জায়গাটা আটকানোর জন্য সরকার কতটা উদ্বিগ্ন এবং কতটা তৎপর সেটা কিন্তু মুখে বলে গেছিলেন, এবার কাজে করে দেখানো। এখন আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে আজকে রাতেই অমিত শাহ পৌঁছাচ্ছেন কোথায় না, রাজস্থানের বিকানিরে। সেখানে রাতে থেকে কাল মর্নিং থেকে সকাল থেকে তিনি ভিজিট শুরু করবেন 5টা জেলা, সীমান্তবর্তী 5টা জেলা। সেই 5টা জেলাতে সীমান্তে যাবেন, বিএসএফ ক্যাম্প দেখবেন, একাধিক স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে সেই জায়গাগুলোতে। সংশ্লিষ্ট যে অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে সিকিউরিটি নিয়ে আলোচনা রয়েছে। তারপর সেই 5টা ডিস্ট্রিক্টের যারা এসপি রয়েছেন, যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসার যারা থাকছেন, সিকিউরিটি অফিসার যারা থাকছেন এবং বিএসএফ এর কর্তারা, তাদের নিয়ে নির্দিষ্ট বৈঠক, নির্দিষ্ট রূপরেখা। সেখান থেকে তিনি চলে যাচ্ছেন। এরপরে তার যে প্রোগ্রাম রয়েছে 29 তারিখে তিনি যাচ্ছেন গুজরাট, সেখানে ভুজ। সেই ভুজের ওখানেই হরিনাল নালা রয়েছে, সেই নির্দিষ্ট জায়গাগুলো পরপর ভিজিট করা, ভিজিট করে বৈঠক, সিকিউরিটি, আক্রমণ হলে কী হতে পারে সেই বর্ডারকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা, সেই আলোচনা রয়েছে। এরপর কিন্তু তার যে এই পরিক্রমা কর্মসূচি যা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 5 তারিখ জুন মাসে ত্রিপুরায় যাবেন। কারণ ত্রিপুরাতে অনেকগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট রয়েছে সীমান্তবর্তী অঞ্চলে। বিএসএফ এর ক্যাম্প ঘুরে দেখা, সেখানকার সরকারের সঙ্গে আলোচনা, আধিকারিকদের সঙ্গে আলোচনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 15ই জুন এই রাজ্যে পশ্চিমবঙ্গে আসবেন এবং এখানেও কিন্তু একইভাবে সীমান্তবর্তী অংশ ঘুরে দেখবেন অমিত শাহ। সেখানে বিএসএফ এর সঙ্গে বৈঠক, কোথায় কাঁটাতারের বেড়া আছে, কোথায় নেই, কোথায় চোরাচালান বেশি হয়, কোনখান দিয়ে অনুপ্রবেশ বেশি হয়, অর্থাৎ যা যা গোয়েন্দা রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট নিজের সমস্তটা তিনি খতিয়ে দেখতে চাইছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তন্ময়, তুমি সঙ্গে থাকো, কিন্তু অমিত শাহর বক্তব্য আমরা শুনবো ঠিক কিছুদিন আগেই 3G ফর্মুলাতেই দেশ অনুপ্রবেশকারী মুক্ত করার হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীদের ডিটেক্ট করে ভোটার তালিকা থেকে ডিলিট করার পর ডিপোর্ট করা হবে। শুনবো সেই বক্তব্য। भारतीय जनता पार्टी ने डिटेक्ट, डिलीट और डिपोर्ट, ये 3 सूत्रों को 50 के दशक से स्वीकार कर चले। घुसपैठियों को हम डिटेक्ट भी करेंगे, हम पूरा प्रयास करेंगे कि मतदाता सूची से वो डिलीट हो जाए, और बाद में उनके देश में उनको वापस भेजने का भी हम काम करेंगे। किसी को संशय रखने की जरूरत। আমি আবারও চলে যাব তন্ময় প্রামাণিকের কাছে। তন্ময়, কিছুদিন আগেই দেখলাম যখন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানেও কিন্তু এই সুরক্ষার, সীমান্তের সুরক্ষার বিষয়টি উঠে এসেছিল এবং জমি হস্তান্তর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা নিয়েও কথা হয়। তন্ময়, বারবার যেগুলো উঠে এসছে তোমাকে 1, 2, 3, 4 করে বললে তুমি বুঝতে পারবে। জমি হস্তান্তর, বারে বারে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার জন্য এই রাজ্যে রাজ্য সরকারকে আবেদন করেছিল। তৎকালীন তৃণমূলের যে রাজ্য সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার ছিল, তারা কোথাও কোনো জমি দেননি বিএসএফকে। ফলে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, উন্মুক্ত অঞ্চল কিলোমিটারের পর কিলোমিটার রয়ে গেছিল, যেখান দিয়ে অবাধে অনুপ্রবেশ ঘটেছে এমন অভিযোগ এবং সেই প্রমাণও মিলেছে। 2 নম্বর হচ্ছে, যেই মুহূর্তে রাজ্য সরকারের পরিবর্তন হয়ে গেল, একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে জমি দেওয়া শুরু হয়ে গেল বিএসএফকে। সেখানে মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করে বিএসএফ আধিকারিকদের নিয়ে এসে একদম মৌ চুক্তি স্বাক্ষরিত করে জমি কাগজপত্র তাদেরকে তুলে দিলেন এবং সেই জমি অধিগ্রহণ শুরু হয়েছে। সেটা আমরা দেখিয়েছি এক্সক্লুসিভলি টিভি9 বাংলা দর্শক দিয়ে।
3 নম্বর বিষয় হচ্ছে ওই যে বলছিলেন না যে ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট, সেই জায়গায় দাঁড়িয়ে যে হোল্ডিং সেন্টার, যেটা গতকাল আমরা ব্রেক করেছিলাম টিভি 9 বাংলা, সেই হোল্ডিং সেন্টার বিভিন্ন জেলায় জেলায় তৈরি হচ্ছে, অর্থাৎ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ধরে সেখানে রেখে দেওয়া হবে। একদম কথা মতোই একেবারে কাজ তাদের পাঠিয়ে শুরু দেওয়া হবে। হয়ে যাচ্ছে তন্ময়, এটাই দেখা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট ডিলিট এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো।